সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। মঈনুদ্দিন খান বাদল। বাবার নাম আহমদুল্লাহ খান। বাড়িটা সারোয়াতলি বোয়ালখালী। 7ই মার্চ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আমি একজন সদস্য ছিলাম। আপনার জ্ঞাতার্থে একটা কথা বলব, বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে 1962 থেকেই বাংলাদেশের মুক্তির লক্ষ্যে একটা নিউক্লিয়াস গড়ে ওঠে। এই নিউক্লিয়াস সেই 62 থেকেই বাঙালির স্বাধীন আবাসভূমি এই প্রশ্নটিকে অত্যন্ত প্রকটভাবে তুলে ধরে এবং এই নিউক্লিয়াস তৎকালীন বাস্তবতার কারণেই গোপনে সংগঠিত হতে শুরু করে এবং এই সংগঠিত হওয়ার প্রক্রিয়ায় মূলত বাংলাদেশ ছাত্রলীগের মধ্যেই তারা সুদৃঢ়ভাবে সংগঠিত হয়। এই নিউক্লিয়াসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 66 থেকে 66-র পরবর্তী সময়ে আমিও যুক্ত হয়ে পড়ি। এই জায়গায় একটা জিনিস প্রত্যেকের খেয়াল রাখা উচিত, বিশ্বব্যাপী বুর্জোয়া ডেমোক্রেটিক মুভমেন্ট দুটো ধারা দেখা যায়। বুর্জোয়া ডেমোক্রেটিক মুভমেন্টের একটি ধারা আপোষকামিতার চোরাবালিতে আটকে যায় এবং একই বুর্জোয়া ডেমোক্রেটিক ধারা আরেকটি ধারা আপোষহীনভাবে অগ্রসর হতে শুরু করে এবং এটাও নিরেট বাস্তবতা। এই আপোষহীন বুর্জোয়া ধারা চলার পথে একসময় মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্রকে তীব্রভাবে আঁকড়ে ধরে। আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, ভারতের যে বুর্জোয়া ডেমোক্রেটিক মুভমেন্ট হয়েছে তার আপোষকামী ধারার নেতৃত্ব দিতেন মহাত্মা গান্ধী, এ ধারার নেতৃত্ব দিতেন নেহেরু। তারা যখন আলাপ আলোচনায় আপোষকামিতায় ব্রিটিশ রাজ তার আবার পরিকল্পনা করছেন, এই একই ভারতে তখন আমরা অবস্থান দেখব নেতাজি সুভাষ বোসের, যিনিও বুর্জোয়া ডেমোক্রেটিক ধারার লোক। এক জায়গায় যখন আপোষকামিতার কথা বলা হচ্ছে তখন আরেকজন বজ্রকণ্ঠে বলছেন, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেব। একজন যখন ভারতের বিভিন্ন স্বার্থ নিয়ে দেন দরবারে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, নেহরু, জিন্না, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, জিন্না সবাই, তখন আরেকজন সশস্ত্র বাহিনী গড়ে তোলে সেই অমর অমর স্লোগান, কদম কদম বারায়ে যা খুশি কা গীত গায়ে যা তু গায়ে যা আজাদ হিন্দ ফুকারে যা দিল্লি চল। এই ন্যাশনাল অ্যান্থেম নিয়ে আজাদ হিন্দ ফোর্স করেছেন। লক্ষ্য করেন, দুটোই কিন্তু একই বুর্জোয়া ধারার দুইটা অবস্থা। এইটার থেকে বাংলাদেশ বা তৎকালীন পাকিস্তান বিযুক্ত ছিল না। আমরা পাকিস্তানও লক্ষ্য করেছি যে আপোষকামী বুর্জোয়া ধারার প্রতিনিধিত্ব করতেন হোসেন শহীদ সরওয়ার্দী। তিনি পাকিস্তানের সাথে প্যারিটির আলোচনা করছেন, কিন্তু একই বুর্জোয়া ধারার আমরা যখন কাকবাড়ি সম্মেলনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে দেখি, তিনি তখন বলেন পাকিস্তান আসসালামু আলাইকুম। এটা খেয়াল করতে হবে, এই দুটি ধারাই কিন্তু পাশাপাশি অবস্থান করছে। এই বুর্জোয়া ডেমোক্রেটিক ধারার আপোষহীন অংশ 1962-তে এই ছাত্রলীগের মধ্যে স্বাধীন বাংলার নিউক্লিয়াস হিসাবে জন্ম নেয় এবং স্বাধীনতার প্রশ্নটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে।
এখানে একটা জিনিস লক্ষণীয়, অফ দি রেকর্ড বলে রাখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যান ইউনিক এক্সাম্পল। তিনি দুটোটা ধারাকেই কিন্তু ধারণ করার চেষ্টা করেছেন। তিনি বুর্জুয়া আপোষহীন ধারার যে ব্যাপক অবস্থান, সেই অবস্থানটিকেও যেমন হাতে রাখার চেষ্টা করেছেন, আর এখানে যখন যারা নিউক্লিয়াস করে সমাজের বিপ্লবাত্মক পরিবর্তন এবং স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তাদেরকেও কিন্তু সহযোগিতা করেছেন। যা বলছিলাম, আমি আমার রাজনৈতিক জীবনটাই আমি শুরু করি এই ছাত্রলীগের বিপ্লবাত্মক ধারার সাথে কাজ করে। সুতরাং এই বিপ্লবাত্মক ধারা দীর্ঘদিন যাবতই শিক্ষা দিয়ে আসছে। তখন যে বই পুস্তকগুলো আমরা পড়ছি, ডিভেলেরা, আমরা পড়ছি সুভাষ বোস হলো আমাদের আইডল, আমরা এগুলো পড়ে আসছি। সুতরাং একটা মানসিক প্রস্তুতি ওই ধারার প্রত্যেকটা লোকের মধ্যে কিন্তু জন্ম নিচ্ছে। আমরা এগোচ্ছি, আমরা স্বাধীনতার দিকে এগোচ্ছি। এবং এই বিষয়ে নিশ্চয়ই আপনাকে অনেকে বলেছে, আপনি নিজেও তখনকার একজন অন্যতম সংগঠক, আপনি জানেন। একই ছাত্রলীগের স্লোগান উঠেছে, হো 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 মাও মাও চিনে দাও ব্যাংক খাও। ঠিক পাশাপাশি স্লোগান উঠেছে, শ্রমিক কৃষক অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। একদিকে স্লোগান উঠেছে, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। আরেকদিকে একই ছাত্রলীগের স্লোগান উঠেছে, অস্ত্রের কথা বলে যারা মুজিবের শত্রু তারা। এগুলো কোনোটাই ভুলে যায়, এইটাই বাস্তবতা। এটাকে কোনো ব্যক্তিগতভাবে ব্যাখ্যা না করে, এটা হলো ইতিহাসের অমোঘ নিয়ম নীতি। সেটাকে যদি আমরা ব্যাখ্যা করতে পারি, আমরা এই অ্যাকশনগুলোকে আমরা বুঝব। এবং একই সাথে আমরা বুঝব যে ধারাটা স্বাধীনতায় বিশ্বাস করত তাদের কাছ থেকেই কিন্তু জয় বাংলা স্লোগান এসছে। যে ধারাটা স্বাধীনতায় বিশ্বাস করত তাদের কাছ থেকেই কিন্তু আপনি পেয়েছেন বাংলাদেশের পতাকা। আপনি যে ধারাটা স্বাধীনতায় বিশ্বাস করত তারাই কিন্তু আপনাকে আপনার ন্যাশনাল অ্যান্থেম চয়েস করেছে। সো লেট দ্য হিস্ট্রি বি ভেরি ক্লিয়ার, দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ দিস কান্ট্রি, the flag of this country, and very omnipotent slogan, the slogan of our war, Joy Bangla, was given by this dhara. এবং এই ধারারই একজন সদস্য হিসাবে আমরা ইকবাল হলে সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিলাম মার্চের শুরুর দিকে। এই 7ই মার্চ আমি তখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের নেতা সিরাজুল আলম খান তিনি একদিন ডেকে বললেন যে ঢাকায় থেকে লাভ নেই, এলাকাতে চলে যাও, এলাকাতে চলে গিয়ে প্রস্তুতি নাও। ঢাকায় আলাপ আলোচনা যাই হবে, আমার কাছে কানে বেঁধে আছে এই কথাটা, ঢাকায় আলাপ আলোচনা যাই হবে এই জাতি স্বাধীনতার দিকে যাবে, এটাকে কেউ আর ঠেকাতে পারবে না। এবং তিনি তখন, আপনার নিশ্চয়ই মনে আছে, ছোট্ট ছোট্ট পাম্পলেট হয়েছিল, শরীয় একটি বাংলা অক্ষর একটি বাঙালির জীবন, ক একটি বাংলা অক্ষর একটি বাঙালির জীবন, এরকম অজস্র এই প্যাম্পলেট নিয়ে আমি ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসি। এখানে একটা বিষয়, যেহেতু আমার রাজনৈতিক হাতে খড়ি সূত্রপাত ঢাকায়, চট্টগ্রাম ছাত্রলীগের সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। আমি সরাসরি আমার গ্রামের বাড়ি বোয়ালখালী চলে যাই এবং তৎকালীন ছাত্রলীগ নেতা রাজেন্দ্র প্রসাদ চৌধুরীকে এই সমস্ত লিফলেটগুলো দিয়ে বলি যে দেশ এদিকে যাচ্ছে, এগুলো যেখানে পৌঁছানোর আপনি শহরে পৌঁছে দিয়ে। আমার এলাকায় এই মার্চের উত্তাল দিনগুলোতে আমরা একটা কাজ করতে শুরু করি, আমরা একটা জয় বাংলা বাহিনী, সেটা ঢাকায় হয়েছে, সেই কুচকাওয়াজেও আমি ছিলাম। ওই জয় বাংলা বাহিনী এখানে আমরা বোয়ালখালীতে করি, এই জয় বাংলা বাহিনী করি। এবং এই জয় বাংলা বাহিনী করে আমরা মার্চের 18-20 তারিখের দিকে এলাকায় যতগুলো সিভিল গান আছে এগুলো মোটামুটি আমরা আমাদের হাতে নিয়ে আসি। পাকিস্তান থেকে একজন বাঙালি সৈনিক এসেছিলেন আমার বাড়ির কাছে, হি ওয়াজ এ ল্যান্স নায়ক, নতুন বিয়ে করেছিল। তার অধীনে এই জয় বাংলা বাহিনী এই মুত্তামা ডিগিতে সশস্ত্র প্রশিক্ষণ শুরু করে মার্চ পাস্ট। এবং খুব দুর্ভাগ্যের বিষয় হলো
যে আমরা মোটামুটিভাবে মার্চের 20 তারিখের মধ্যে আমাদের গুলি ফুরায় ফেলছি, গুলি মারতে মারতে, সিভিল গানের গুলি। ঢাকা থেকে পালিয়ে আসা একটা জিপও আমরা পাই, সেই জিপটাতে আমরা ওই জয় বাংলার পতাকা নিয়ে সম্পত্ত, তখন এই বাহিনীটা ঘুরে বেড়াচ্ছে। আমি যে কথা বলতে চাই সে কথাটি হলো 25 তারিখ দিবাগত রাত্রিতে এই বাহিনী এটাকে একটা বাহিনীর মতো অবস্থান নেওয়ার জন্য আমি আমার গ্রামের বাড়ি থেকে কিছু দূরে একটা অর্ধ পরিত্যক্ত হিন্দু বাড়িতে থাকতাম, মানে বাড়িটাতে খুব লোকজন ছিল না। সো এখানে খেয়াল রাখার বিষয় আছে, আই ওয়াজ নেভার এ ট্রেইনড ম্যান। সুতরাং আমি আমার বুদ্ধিতে সেখানে ওই বাড়িতে এই যারা জয় বাংলা বাহিনী তাদের নিয়ে মোটামুটিভাবে থাকতাম। 26 তারিখ অতি প্রত্যুষে আমার আত্মীয় এবং আমার জমি চাষ করে এক আত্মীয় সে দৌড়ে আসে, সে এসে বলে যে তাড়াতাড়ি দাই যাবো মিলিটারি আইয়ের। তো আমি তাকে বললাম যে কি ওদের শয়ে শয়ে হাজারে হাজারে মিলিটারি আইয়ের। এই কথাটা বলার পরে ন্যাচারালি আমার একদম শির দ্বারা বেয়ে ঘাম নেমে আসে। তার কারণ হলো প্রথমত ওই যেটা আপনাকে বলছিলাম 20 মার্চের মধ্যে গুলি টুলি ফুটানো যায়, এটা হয়ে গেছে, সুতরাং বন্দুক আছে ওইরকম গুলি টুলিও নাই। আর দ্বিতীয়ত এইটুক তখন বুঝি যে এইরকম 10-15টা সিভিল গান নিয়ে পাকিস্তানিদেরকে রুখে দাঁড়ানো, যদি ওইভাবে হাজারে হাজার মিলিটারি আসে, দ্যাট উইল বি সুইসাইডাল। তো সুতরাং আমি জয় বাংলা বাহিনীর লোকদেরকে বললাম যে গুলি টুলি বন্দুক টন্দুক এগুলো নিয়ে আপনারা কানুর দিঘিতে চলে যান। এই কানুর দিঘি একটা ঐতিহাসিক দিঘি, এখানে সূর্য সেন এবং তার লোকরা এখানে অস্ত্র পরিচালনা করতেন, শিক্ষা নিতেন, একটা পরিত্যক্ত বিশাল দিঘি। এবং আমি তাদেরকে বলি যে আপনারা কানুর দিঘিতে ঢুকে যান এবং আমার সিগন্যাল না পাওয়া পর্যন্ত দিঘির থেকে বেরোবেন না। এবং আমার জীবনের প্রথম ঐতিহাসিক নির্দেশ যতটুক বুঝি ততটুক হলো, সন্ধ্যার মধ্যে যদি আমি না আসি, সন্ধ্যার পরে তোমরা পাহাড়ের দিকে চলে যাও। এইটুক বলে আমি ওই চাষাকে নিয়ে, কৃষককে নিয়ে মুত্তামার দিঘির উপরে চলে আসি। এটা একটা হাইল্যান্ড দিঘির পার। তখন সে দেখাচ্ছে যে মুত্তামার দিঘির পরবর্তী যে বিশাল মাঠ, ধানের জমি, সেটার আইল ধরে পিপিলিকার মতো আর্মি চলে আসতেছে। আমি অনেকক্ষণ তাদেরকে দেখেছি এবং সেই 26শে মার্চের উষা লগ্নে আমার জীবনের আমি মনে করি একটা তরুণ তার সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে যে এরা যারা আসতেছে এরা পাকিস্তানি হইতে পারে না, তার কারণ পাকিস্তানিরা রাস্তা দিয়ে আসবে, এইভাবে ধানি জমির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পাকিস্তানিদের আসা কথা নয়। তখনই আমি ওই কৃষককে বলছি যে তুই দৌড়া পাগলের মতো, ওদের সবাইকে আসতে বল। সো এই পিপিলিকার শাড়িটা যখন মানে মোটামুটি কাছে আসতেছে, মানে মানুষ বলে তাদেরকে মনে হচ্ছে, তখনই বাই দ্যাট টাইম আমার ওই সশস্ত্র লোকজন ওইখানে আসছে। এবং এই বাহিনীটা কাছে আসার পরে আমরা তখন ওই দিঘির উপরে এই সমস্ত অস্ত্রগুলো নিয়ে মানে আমরা নাচানাচি করছি, জয় বাংলা, নিজের সমস্ত সাধ্য দিয়ে চিৎকার করছি এবং আমরা ফ্ল্যাগ উড়াচ্ছি। আমি তখন লক্ষ্য করলাম যে আমরা যখন এই চেঁচামেচি করছি, ফ্ল্যাগ উড়াচ্ছি, ওরা দাবাদাব শুয়ে যাচ্ছে, সবাই পুরোটা সারি শুয়ে যাচ্ছে। তো এইটাও আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে কি ঘটলো, সবাই একদম সেই কাদামাখা জমিতে শুয়ে যাচ্ছে। এইটা দেখে বুঝে হোক না বুঝে হোক মনে করলাম যে এটাই বোধহয় নিয়ম। সুতরাং আমি বাংলাদেশের পতাকা এক হাতে, আমার সিভিল গান আরেক হাতে, লুঙ্গি পরা, শার্ট পরা, এই অবস্থায় আমি এটা উড়াচ্ছি এবং আমি হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে জমির কাছে যখন গেলাম তখন দেখলাম যে এই এটার নাম কি, ওরা অস্ত্র ধরে রেখেছে কিন্তু তাকালো, ওই বাংলাদেশের ফ্ল্যাগটা দিকে তাকালো,
তাকানোর পরে আমার যতটুকু মনে পড়ে সুবেদার মেজরকে প্রথম দেখেছি, এবং তিনি প্রথম দর্শনে আমাকে বাংলায় বলেননি, তিনি উর্দুতে বললেন, তুম লোক ভি হাতিয়ার লে লিয়া, জয় বাংলা, বাক শের কা বাচ্চা, জয় বাংলা, এটা উনি বললেন উত্তেজনা থেকে। তো আমি ওনাকে বললাম যে আপনাদের অফিসার কোথায়? গ্রামের মানুষ, এটা মুক্তিযুদ্ধের আমার প্রথম দেখা ঘটনা। গ্রামের মানুষ, ওখানে একটা গ্রামের রাস্তার উপরে তারা সবাই বসছে, এবং এই প্রথম তারা বলল, তারা চট্টগ্রাম থেকে দক্ষিণে যে মার্চ করে গেছে, মানুষ ভয়ে তাদের কাছে আসেনি। ন্যাচারালি আর্মি ড্রেস পরা কোনো মানুষই তাদের কাছে, মানে তাদেরকে দেখে দৌড়ে পালাচ্ছে। এই আমি এবং আমার এই ছোট্ট 10-12 জনের বাহিনী, এরাই প্রথম তাদেরকে ইন্টারসেপ্ট করে, এবং তারা শুয়ে গেছে। তার কারণ হলো অস্ত্রধারী মানুষ দেখার পরে তারা পজিশনে গেছে। এই ইয়েতে, এই রাস্তাটার উপরে তারা বসলো, কাউকে বলতে হয়নি। আমার গ্রামের লোকজন তাদের প্রাতরাশের যত কিছু আছে, যার যা আছে সব নিয়ে দৌড়েছে। আমার এলাকার একজন তন্দুরওয়ালা, বিস্কুটওয়ালা ছিল, যে সচরাচর মানুষকে একটা বিস্কুটও দিত না। তার দেখলাম যে বিরাট বিস্কুটের কাতি নিয়ে সে আছে। আমি যে চাচা কি খবর, তাদের আরো যোদ্ধা হিসেবে দিই, তারা খাওয়ান্ন করিব না। এইখানে তাদেরকে বিশ্রামের পর, প্রাথমিক বিশ্রামের পর, এই বাহিনীটা আমাদের গাইডেন্সে কালুরঘাট, এই করলডাঙ্গা পাহাড়ে চলে যায়। এই বাহিনীর সাথে আমাদের লোকরা তাদেরকে করলডাঙ্গা পাহাড়ে নিয়ে যায়, এবং এই বাহিনীর সাথে 26 তারিখ সকাল থেকে 26 তারিখ রাত পর্যন্ত মেজর জিয়াউর রহমান, তিনি 26শে মার্চ পুরো দিনটা বোয়ালখালীতে ছিলেন। সাথে ছিলেন মেজর মির শওকত আলী, সাথে ছিলেন ক্যাপ্টেন অলি আহমদ, এনারা সবাই ছিলেন। 26শে মার্চ বিকেলের দিকে চট্টগ্রামের আওয়ামী নেতৃবৃন্দ একটা ছোট্ট ভক্সওয়াগনে করে বোয়ালখালীতে প্রবেশ করেন, এবং তারা ইনাদেরকে খোঁজ করছিলেন। তাদের সাথে যখন দেখা হয় তখন আমরা তাদেরকে গাইড দিয়ে, কারণ তারা অলরেডি করলডাঙ্গার পাহাড়ি অঞ্চলে অবস্থান নিয়েছে এই বাহিনীটা, ইনারা আমাদের গাইড সহ ওই করলডাঙ্গার ওই পাহাড়ি অঞ্চলে চলে যান, এবং জিয়ার সাথে বলেন যে আপনি শহরে এসে কালুরঘাট বেতারে আমরা যে মুক্তিযুদ্ধ করছি, সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছি, এইটা আপনারা ঘোষণা দেন। এখানে একটা জিনিস লক্ষণীয়, 30-31 বছরের একজন মেজর জিয়াউর রহমান তৎক্ষণাৎই কিন্তু বলেছে নো প্রবলেম। কারণ 30-31 বছরের মেজরের পক্ষে কোশমিনকালও এটা ভাবা সম্ভব ছিল না তিনি ঘোষণা দেবেন, সেই ঘোষণার কারণে তিনি জাতির চাচা হয়ে যাবেন, সেই ঘোষণার কারণে একটা দল হবে, সেই দলটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন সময় নিয়ে শাসন করবে, এগুলো আসলে কষ্ট কল্পনার মধ্যেও পড়ে না। সো আমি মনে করব যে দেশপ্রেম থেকে, দায়িত্ববোধ থেকে তিনি বলেছেন হ্যাঁ নিশ্চয়ই আমি ঘোষণা দিতে যাব। আরও একটি কাজ তিনি করেন, যে কাজটি করাও যে কোনো সামরিক অফিসারের জন্য স্বাভাবিক। তিনি ছোট্ট একটা ডিটাচমেন্ট পাঠান যে এলাকাটা সিকিউর করার জন্য, কালুরঘাট বেতার কেন্দ্রটা সিকিউর করার জন্য উনি একটা ডিটাচমেন্ট পাঠান। এবং আমরা সবাই জানি 27 তারিখ তিনি একটি ঘোষণা দেন, তিনি তাকেই বাংলাদেশের প্রধান, সেনাবাহিনী প্রধান, এই সমস্ত কিছু বলে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। এবং এই ঘোষণাটি যখন চট্টগ্রামের প্রবীণ মানুষ, ইভেন একেখানের মতো মানুষ শুনেছে, তখন খুব পরিষ্কারভাবে বলেছেন এই ঘোষণা তো সেসেশনিস্ট মুভমেন্ট হয়ে যাবে। আপনার জানা আছে তখন নাইজেরিয়া বায়োফ্রার গন্ডগোল হচ্ছে, যে এইটা বিশ্ব মনে করবে যে এটা একটা সামরিক অভ্যুত্থান, এই কোন পাগল। এবং তখন বঙ্গবন্ধুর তরফ থেকে যেই ঘোষণাটি হান্নান সাহেব করেছেন, সেই ঘোষণাটিকে পুনর্লিখিত করে যখন জিয়াউর রহমানকে বলা হলো যে আপনি তো ঘোষণা ভুল করেছেন, তখনও কিন্তু জিয়াউর রহমান বলছে নিশ্চয়ই তাহলে এটাই করব। সন্ধ্যার কোনো এদিক সময়ে ঘোষণাটি চলে আসে।
আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, যারা এই বিষয়টিতে যুক্তই ছিল না, পণ্ডিত ব্যক্তিরা যারা এই যুদ্ধটার সাথে যুক্ত ছিলেন না, ঘোষণার সাথে যুক্ত ছিলেন না, আমাদের এলাকায় লড়াই করেননি, তারা আজকে গলা ফাটিয়ে চিৎকার করে জাতীয় সংসদ থেকে শুরু করে সর্বত্র এই বিষয়টি নিয়ে কনফিউশন তৈরি করছেন। সেই কারণে আমি পার্লামেন্টে বলেছি, একটি দিনক্ষণ দেয়া হোক। এই এলাকায় যারা যুদ্ধ করেছে তারা এখনো বেঁচে আছে, বৃদ্ধ হয়েছে কিন্তু বেঁচে আছে। এই দিনক্ষণ দেওয়ার পরে তাহলে সিদ্ধান্ত হোক যে এক্স্যাক্টলি 26 তারিখ কে গেছেন, প্রথম কে গেছেন, 27-এ কে গেছেন, 27-এর পরে কে গেছেন। একইভাবে একই খুব দুঃসাধ্য ব্যাপার এই জাতির জন্য। এবং আমি বিএনপির বন্ধুদেরকে বলছি, আপনারা নিশ্চয়ই তাকে নেতা মানেন, নিশ্চয়ই নেতার উপর কথা উঠলে আপনারা আহত হন, কিন্তু তার সাথে একটা কথা বলবো, সত্যকে কুয়াশা দিয়ে, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েন না, এটা বিশাল অপরাধ হবে। আপনাদের নেতা হতে পারে, আমরা তো তার সহকর্মী মুক্তিযুদ্ধের, আমি কোনো মুক্তিযোদ্ধাকেই ছোট করতে চাই না, বাট আমরা যারা সহকর্মী, আমরা এখনো তো আমাদের চোখের সামনে ঘটা সত্যটা জাতির সামনে তুলে দিতে পারি। এরপরে আমি সরাসরি কালুরঘাট যুদ্ধে যুক্ত হয়ে পড়ি। এখানে শমশের মবিন, এখানে অলি আহমদ, এখানে মেজর মীর শওকত আলী। মেজর মীর শওকত আলী তখন এই কালুরঘাট এবং বোয়ালখালীতে অবস্থান করে মাঝে মাঝে কমান্ডো টাইপ অ্যাকশন করছে। এবং এই সময়টাতে পাকিস্তানিরা আস্তে আস্তে চিটাগং মেডিকেল থেকে চকবাজার হয়ে আস্তে আস্তে সামনের দিকে করছে, মানে প্রতিদিন যায়। আমরা সম্মুখ সমরে জায়গা ছেড়ে পিছিয়ে আসছি, কারণ উন্নত অস্ত্রের সামনে টিকে থাকাটা আমাদের মুশকিল হচ্ছিল। এই অবস্থাতেই এপ্রিলের 11 কি 12 তারিখ, যাই হোক তারিখ 11 তারিখ পাকিস্তানিরা এসে নদীর এই পারে উপস্থিত হয়। আমরা পিছনে চলে যাব, তখন দেখলাম যে ওনারা আমাদের যে সামরিক অবস্থান ছিল বাংলাদেশ ফোর্সের, তারা ওখান থেকে আরো দক্ষিণে পশ্চাতে পটিয়ার দিকে চলে যায়। ওনারা যখন পটিয়ার দিকে চলে যায় তখন আমার কাছে দুটো বিষয় ছিল, আমার কাছে দুটো বিষয় ছিল। আমি তাদেরকে লোকালি রসদ সরবরাহের দিকটা দেখতাম। সুতরাং আমি যেটা করেছি সেটা হলো, আমার সাথে সংশ্লিষ্ট ছেলেবেলে যারা, আমরা কিন্তু পটিয়ার দিকে যাই নাই। আমরা তখন মনে করেছি যে এইটাই মুক্তিযুদ্ধ শুরু হলো, তাহলে চলে যেতে হবে, যেখানে যাব মানে অনির্দিষ্ট যাত্রা। সেই অনির্দিষ্ট যাত্রার প্রাক্কালে যার যার বাড়ি ঘরে মা বাবার সাথে তাহলে কথা বলে বিদায় নিয়ে চলে আসি। এবং আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই। আমার গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরপর আমি লক্ষ্য করি যে সমস্ত বোয়ালখালী কিন্তু বাই দ্যাট টাইম পাকিস্তানিদের দখলে চলে গেছে। এবং তখন আমার যারা সঙ্গী সাথী বোয়ালখালীতে ছিল তাদের সাথেও কিন্তু আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। এই বিচ্ছিন্ন অবস্থানে তখন আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আমি শহরে যদি প্রবেশ করতে পারি তাহলে শহর থেকে যেখানে রেসিস্ট্যান্স হচ্ছে সেদিকে চলে যেতে পারবো। এখানে একটা কথা কিন্তু আপনার মাধ্যমে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, ওই যুগটা কিন্তু মোবাইল টেলিফোন, ওই রকম টেলিফোনের, আমাদের টেলিফোনের একটা খুঁজতে কোথায় যাইতে হইতো তার কোনো, সুতরাং মানে ইনফরমেশনের অসম্ভব সীমাবদ্ধতা ছিল। মানে আপনি নিজে নিজে বসে অনেক কিছু কিউশন করতে পারেন, কিন্তু কোনো খবর নাই কে কোথায় আছে। এই অবস্থাতে আই ওয়াজ ডেসপারেট যে আমি সূত্র খুঁজে পাবো টাউনে ঢুকলে। এবং এই সূত্রের একটা জিনিস আমি ভাবছিলাম যে আমার খালতো ভাইরা, অল মাই কাজিনস, তারা সিরিয়াস আওয়ামী লীগার ছিল, প্রয়াত জালাল কমিশনার, আলাউদ্দিন, অন্যান্যরা। আমি ভাবছিলাম ওইখানে গেলে নিশ্চয়ই কোনো খবরাখবর আমি পেয়ে যাব। এই ভাগার ব্যাপার নিয়ে, যেহেতু তখন ব্রিজটা কন্ট্রোল করছে, পাকিস্তান আর্মি কন্ট্রোল করছে, এই ভাগার ব্যাপার নিয়ে যেই সহযোগিতাটা আমি মানি সেই লোকটিকে স্মরণ করি আজকে। আপনাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তার ছিল মনোচিকিৎসক ডাক্তার আবু আহমদ, সিলেট বাড়ি, উনি আমাদের গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
ওনার গাড়ি সহ। তো উনি যখন শুনলেন যে শহর একটু শান্ত, সবাইকে চাকরিতে যোগ দিতে বলছেন, তখন আমি ওনার গাড়িতে ওনার চাকর ছেলে হিসেবে আমি উঠে পড়ি। তো এই গাড়িটাকে কালুরঘাট ইয়েতে চেকপোস্টে নামানো হয় এবং ডাক্তার সাহেব বেশ, তখনই উনি প্রফেসর, ওনাকে বলা হয় কে, উনি বললেন আমি, আমার স্ত্রী, আমার চাকর। এই তখন আমাকে নামায়া যখন বললো আমার চাকর, সেটাও বন্দুকের কুন্দা দিয়ে দিল একটা খামাকা বাড়ি। সেটা হলো গাড়ির পিছনের ইয়েটা খোলো। তো খুলতেছি, দাম করে এক বাড়ি দিল। বাড়ি খেলাম, খুলে দিলাম, কিছুই তো ছিল না, বিকজ ডাক্তার সাহেবের জিনিসপত্র। আমি ডাক্তার সাহেবের সাথে করে শহরে ফিরে চলে আসি। শহরে এসে আমি আমার চিন্তা মাফিকে আমার খালার বাড়িতে উপস্থিত হই। আমি দেখলাম যে আমার খালতো ভাইরাও সবাই উপস্থিত, বরঞ্চ তারা আমাকে পেয়ে যেটা হয়েছে, যেহেতু আমি ঢাকায় থাকি, আরও 10টা বিষয়ে আমি ওদের থেকে বেশি জ্ঞাত, তখন সবাই ভাবছি কি করব। এবং ওদের বাড়ির পাশেই এক ভদ্রলোক ছিলেন, তিনি আজাদি পত্রিকায় চাকরি করতেন। আমার, আপনাকে নামটা বলতে পারছি না, যে আমার স্মৃতি বিভ্রাট, ওনার নাম মালেক মদিয়ে নাম, ওদের বাড়ির পাশেই বাড়ি। আমরা ওই বাড়িতে আমরা বসি। সেই প্রথম আমার দেখা হারিস সাহেবের সাথে। সুতরাং হারিস, জালাল, আমি, আলাউদ্দিন এবং ওই ভদ্রলোক আমরা বসি এবং আমরা বলি যে না, এটার আমাদের ইয়ে করতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না। এবং আলাপচারিতায় জানা গেল যে আমাদের সম্পদ বলতে একটা রিভলভার, সেটাও বোধহয় ইপিআর টিপিআর কোথাও পরিত্যক্ত ফেলে গেছে, আর 2টা গ্রেনেড। সো উইথ 2 গ্রেনেডস অ্যান্ড 1 রিভলভার, একটা ছোট্ট একটা ক্ল্যান্ডেস্টাইন গ্রুপের মতো আমরা অবস্থান করি। এবং আজকে আমি স্মরণ করছি এই বৈঠকে আবু মানে সর্দার, আর কি আবু সাইদ সর্দার, সেও ছিল এই বৈঠকে। এক সময় সহযোগী হিসাবে মিন্ডি, বারেক, এরা হলো কালোজয়ী যোদ্ধা। এই জাতি খুব সম্মান দেয়নি, কিন্তু তারা এই একদম প্রথম দিকে এই সংগ্রামে তারা যুক্ত হয়ে পড়ে। এই ইয়েটা যখন, ক্ল্যান্ডেস্টাইন ফোর্সটা যখন এপ্রিলে গড়ে উঠছে, লক্ষ্য করবেন টাইমটা, এপ্রিলে গড়ে উঠছে, তখনই একদিন মধ্যরাত্রের দিকে হঠাৎ করে দেখি যে টোকার পরে দেখি যে একটা উলঙ্গ মানুষ দাঁড়িয়ে আছে। এবং সেই উলঙ্গ মানুষটি হলো আমাদের প্রয়াত বন্ধু, নেতা, আমাদের মৌলভী সৈয়দ। কি ব্যাপার, উনার পাহাড়তলি, আমরা জানতাম যে পাহাড়তলি তো একটা রেসিস্টেন্সের বিবেচনা বোধ আছে, উনার নামটা তখন শোনা যাচ্ছে। উনার জায়গা রেইড হয়েছে এবং কোনো মতে উনি পালিয়ে, উনিও জানতেন যে এখানে একটা রেসিস্টেন্স আছে, তিনি এখানে চলে আসেন। এবং চলে আসার পরে এই ভার্চুয়ালি এই 2টা গ্রুপ আর আলাদা থাকেনি। এই মৌলভী সৈয়দ, যিনি তৎকালীন সময়ে নেতৃস্থানীয় ব্যক্তি ছাত্রলীগের, সুতরাং মৌলভী সৈয়দ, হারিস, জালাল, আমরা সবাই কিন্তু একত্রিত একটা সংগ্রাম শুরু করি। এবং এই সংগ্রামের মধ্যে লোকাল রেসিস্টেন্স, এখানে খেয়াল করতে হবে, আমাদের প্রপার ট্রেনিং নাই, কিন্তু নিজেরাই নাড়াচাড়া করতে করতে যা শেখা। এবং বিডিআর তো ছিল না, ইপিআরের একজন লোককে আমরা পেয়েছিলাম, তিনি মোটামুটি একটি প্রাথমিক ধারণা অস্ত্র চালনা সম্পর্কে সবাইকে দিয়েছে। এই বাহিনীটা যে কাজটা করছিল, সে কাজটা হলো যে এই যে পেরিমিটার, যেটাকে পান্নপাড়া, ব্যাপারীপাড়া, আগ্রাবাদের এই অঞ্চলে কিন্তু আমরা কোলাবোরেটর কিলিংয়ে চলে গেলাম। আমরা এই এলাকাটাতে যারা কোলাবোরেটর, এরকম 2-3 জন কোলাবোরেটরকে আমরা তাদেরকে খতম করতে সক্ষম হই, যাতে করে এই যে জিনিসটা গড়ে উঠছে এটার খবর যেন কারো কাছে না যায়। এবং আজকে যেটা ব্যাপারীপাড়া, ভার্চুয়ালি তার পরেরটাই হলো বিশাল বিল, একদম অন্ধকার বিশাল বিল এই ছিল। সুতরাং ওই সমস্ত জায়গায় গিয়ে এই রাজাকারদের, বা রাজাকার না বলে যারা পাকিস্তানি বাহিনীর দোষর, তাদের লাশ ফেলে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়েছে। এরই একটা স্টেজে, আমি জানি না এটা চট্টগ্রাম শহরের প্রথম অপারেশন হবে কিনা, কারণ
আমাদের হাতে এই সময়ে এই ছোটোখাটো কিছু অস্ত্র, আরও দুই একটা গ্রেনেড, এই আস্তে আস্তে আমরা একটা পেলাম, অস্ত্র পেলাম। সেটা M77 or something like that, ইনসেন্ডিয়ারি বোম, মানে যেটা আগুন ধরিয়ে দিতে পারে, এইটা পেলাম। এবং ওই ভদ্রলোক এটা শিখালেন যে এটা কীভাবে মারতে হয়। তো এটা পাওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে চট্টগ্রাম শহরে যে আমরা রেসিস্ট্যান্স দিচ্ছি, সেটা দুই একটা কোলাবোরেটর মারলে তো আর মানুষ বুঝবে না। এই রেসিস্ট্যান্সটা আমাদেরকে শো করতে হবে। এইটা শো করার জন্য এই যে আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াতে যে পেট্রোল পাম্পটা আছে, এই ইস্পানি যে বিল্ডিং আছে তারপরেই যে ছোট পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পটা কিন্তু এখনো ওই কলবরেই আছে, 71-এর মতো চেহারা নিয়ে আছে। আমরা সিদ্ধান্ত নিলাম এই পেট্রোল পাম্পটাতে আমরা আগুন জ্বালিয়ে দেব বাই ইউজিং দ্যাট। সুতরাং আমরা একটা ছোট আক্রমণের গ্রুপ তৈরি করলাম। আমার যদি স্মৃতি ভ্রষ্ট না হই, এই গ্রুপে আমি, আবু এবং আমার খালাতো ভাই কাজিন ব্রাদার সালাউদ্দিন ছিল। তিনি বেশ প্রখ্যাত ফুটবলার ছিলেন এবং খুব সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। এবং চতুর্থ ব্যক্তি ছিল জালাল। তখন জালাল কমিশনার তো পরে হয়েছেন, জালাল সাহেব এটার সাথে ছিলেন। কিন্তু ভার্চুয়ালি দেখা গেল ওই জাম্বুরি মাঠটার এলাকা যখন আমরা ক্রস করে আসছি, জাম্বুরি মাঠ এই এলাকাটা যখন ক্রস করে আসছি, তখন দেখা গেল যে জালাল সাহেবকে অনেকে চিনে, সেটা স্থানীয় ছেলে। সুতরাং জালাল সাহেবকে বলা হইল যে আপনি আর আমাদের সাথে আইসেন না, আপনি এই জায়গাতেই থাকেন। ওইখানে একটা বস্তি ছিল, ওই বস্তির ভিতর দিয়েই আমরা তিনজন ওইটার পিছনে আসি, এই পেট্রোল পাম্পটার পিছনে আসি। তখন আমাদের সাথে সেই, আমি ঠিক বলছি কিনা জানি না, আইদার ইট ইজ এ ইনসেন্ডারি বোম, আগুন ধরিয়ে দেয়, ওই একটা গ্রেনেড, ইনসেন্ডারি গ্রেনেড, ওই যে রিভলভারটি। তো ওইখান পর্যন্ত আসার পরে আমার খালাতো ভাই উনি বলে বসলেন যে আমি তোমার চেয়ে জোরে মেলা মারতে পারবো, আই ক্যান থ্রো ইট ব্যাক, তোমার চেয়ে দূরে মেলা মারতে পারবো। সুতরাং তুমি ওইটা আমারে দাও, কেমনে করে মারতে হয় এটা আমাকে দাও, আর রিভলভার তোমার কাছে দাও। সুতরাং রিভলভার নিয়ে আমি আবুল হোসেন সর্দার দাঁড়ায় থাকলাম, সে যথাশক্তিতে ওইটা ওই পেট্রোল পাম্পের উপরে থ্রো করলো। এইটা ফুটেছে, পেট্রোল পাম্পে আগুন ধরে গেল, বাট সামাও সেই আগুন ওই পেট্রোলের ট্যাঙ্ক পর্যন্ত যায়নি, তাহলে তো একটা বড় বিশাল বিস্ফোরণ হতো। উপর দিয়েই ওটা যতক্ষণ পারলো পুড়লো এবং সে আগুন তারা নেবে। এই অপারেশনটি আবু হোসেন সর্দারও সঠিক টাইম বলতে পারবে, এটা সামথিং আবু সাইদ সর্দার সে বলতে পারবে, সালাউদ্দিনও বলতে পারবে। এটা আপনার মে মাসের 10, 12 তারিখ, 15 তারিখের মধ্যে এই বাহিনীটা যখন সংগঠিত হতে থাকে, আমরা দ্রুত বিস্তার লাভ করতে থাকি। আমরা উই হ্যাভ ডেভেলপড এ স্ট্রাকচার, উই হ্যাভ ডেভেলপড এ কমান্ড অফ অল এভরিথিং লোকাল। আমরা এটা ডেভেলপ করছি। আমরা একটা পত্রিকা বের করতে শুরু করেছি, পত্রিকাটার নাম হলো আগুন। এই পত্রিকাটি আমরা ওই হন্ডা প্যালেসের নুরুল ইসলাম, যিনি জাপানের কনসুলার হয়েছেন পরে, তার বাসাকে ইউজ করে পত্রিকাটি বের করছি। এবং আপনাকে এটা বলতে পারি, মোটামুটি একটা 4-5 কিলোমিটার এলাকা, একটি শহর এলাকায় ওরকম ফ্রি জোন আপনি করতে পারবেন না, কিন্তু 4-5 কিলোমিটার এলাকা ওই মানে মুক্তিযুদ্ধের খবর শুনে পত্রিকাটা দেখে এবং মুক্তিযুদ্ধ প্রভাবাধীন এলাকা হিসেবে গড়ে ওঠে। এখানে লোকদের মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, বাই দ্যাট টাইম একটা শক্তি আছে, পাকিস্তানিদের সাথে যোগাযোগ করলে এসে আক্রমণ করবে। সুতরাং সুডো মুক্ত এলাকা হিসেবে এটা অবস্থান করতে শুরু করে। এই গ্রুপের তরফ থেকে আমরা এইটা যখন পরিস্থিতি হচ্ছে, তখন আমরা যতবার আগরতলায় মেসেজ পাঠাচ্ছি, আমরা বাই দ্যাট টাইম জানি এই মুজিবনগর সরকার হয়েছে, এপ্রিল তো শেষ হয়েছে, মুজিবনগর সরকার হয়েছে, মান্নান ভাই ওখানে গেছেন, উনি এটা, এবং ছাত্রলীগ করার কারণে ন্যাচারালি মানসিকভাবেই তো পিএলএফ, এবং এটার জন্য মান্নান ভাইদের কাছে যতবার আমরা বলেছি যে আমরা চলে আসতে চাই, ততবারই আমরা উত্তর পেয়েছি যে ওইখানে খুঁটি গেড়ে বসে থাকেন, অন্যান্য ট্রেন যারা তারা যাচ্ছে খুঁটি গেড়ে বসে থাকে।
এই খুঁটি গেড়ে বসে থাকা অবস্থাতে আগস্টে একদিন বাই দিস টাইম আমরা ওই একটা চায়ের দোকান করেছি ব্যাপারী পাড়া পান্নপাড়া এই দিকটাতে, এটাই ছিল আমাদের কন্ট্যাক্ট পয়েন্ট। বাই দিস টাইম এই চায়ের দোকানে আমরা আগস্টের একটা সময় এক ভদ্রলোক আসব এবং এই ভদ্রলোক এসে তিনি চায়ের দোকানে উনি বললেন যে আমি বাদল বাবু, হারিস সাহেব, মৌলভী সৈয়দ এদেরকে আমি খুঁজছি। তো সবচেয়ে মজার ব্যাপারটা হলো অ্যাপারেন্টলি আমাদের বয়সের অবস্থান তো আর কারো জানার ব্যাপার না। হারিস সাহেব মনে হয় একজন খ্রিস্টান, বাদলবাবু তো হিন্দু হতেই পারে, আর মৌলভী সৈয়দের নামের আগে তো মৌলভী আছেই, সুতরাং খুঁজছি। তো বাই দ্যাট টাইম মৌলভী সৈয়দ যেহেতু এই অলরেডি আক্রমণের শিকার হয়েছেন, তাকে আমরা আরও একটু গভীর শেল্টারে রাখছি। আমি হারিস সাহেব, জালাল সাহেব এই দৌড়াদৌড়িটা করতাম। আমরা লোকটাকে মোটামুটিভাবে পরীক্ষা নিরীক্ষা করে বাই দ্যাট টাইম আমাদের এলাকার মধ্যে কেউ ঢুকে গেলে তাকে আমরা ট্যাকেল করতে পারি। আমাদের বাই দ্যাট টাইম অস্ত্র ভাণ্ডারে 4-5টা অস্ত্র হয়ে গেছে। সুতরাং আমরা লোকটাকে দেখলাম, উনি কোনো পরিচয় দিলেন না, উনি আমাদেরকে একটা চিঠি দিলেন, অ্যান্ড দ্যাট লেটার ওয়াজ রিটেন বাই মেজর রফিক। সেটাতে তাকে মেজর রফিক মান্নান ভাইয়েরও চিঠি পেলাম, তাকে সর্বতভাবে সর্বপ্রকার সহযোগিতা দেওয়া হোক। এটা বিশ্ব ইতিহাসের একটা মানে স্মরণযোগ্য ঘটনা যে আগরতলায় অবস্থানরত মুক্তিবাহিনীর কমান্ডাররা একটি বিশেষ অপারেশনের জন্য একজনকে পাঠিয়েছেন। তিনি কিন্তু শত্রু অঞ্চলের প্রায় 80 মাইল ভিতরে, 80, 90, 100 মাইল ভিতরে ঢুকে গেছেন, এবং যেই অঞ্চলে উনি এসছেন এই অঞ্চলে ওই লোকাল রেসিস্টেন্স ছাড়া কিন্তু আর কিচ্ছু নাই। সুতরাং ওই লোকাল রেসিস্টেন্সের কাছেই, যেই রেসিস্টেন্সের নিজেরই ধারণা নাই যে তারা মানে কি সহযোগিতা করবে, কি করবে, উনি বললেন যে আমার কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো এই বীরেশ্বরাই হয়ে সীতাকুণ্ড পর্যন্ত আমরা আনতে পারবো, ওখান থেকে শহরে প্রবেশ করা হবে। দোজ আর দ্য লিম্পেড মাইন্স, বিশাল এক একটা কুমড়ার মতো, এবং তার কিছু ছোটখাটো এটার সাথে প্যারাফান্ডেলি অস্ত্র। এখানে লক্ষ্য করেন প্রায় 90টার মতো লিম্পেড মাইন আপনাকে সীতাকুণ্ড থেকে শহরে নিয়ে আসতে হবে। প্রায় 60 জন ওনার যোদ্ধা, তাদেরকে সীতাকুণ্ড থেকে শহরে নিয়ে আসতে হবে। মাইন্ড ইউ, একজন ধরা পড়লেই কিন্তু টোটাল জিনিস কিন্তু হয়ে যাবে, টোটাল অপারেশন নষ্ট হয়ে যাবে। অ্যান্ড ফর ইউর ইনফরমেশন, এই লোকাল রেসিস্টেন্স আগস্টের সেই দিনগুলোতে এই প্রত্যেকটি নেভাল কমান্ডোকে আমরা সীতাকুণ্ড থেকে শহরে বিভিন্নভাবে প্রবেশ করিয়েছি। বিদ্যুতের গাড়ি ব্যবহার করে, আমরা অ্যাম্বুলেন্স ব্যবহার করে তাদেরকে শহরে প্রবেশ করিয়েছি। এবং বিশেষ করে আমাদের বেইজ এরিয়া, এই যেটা ব্যাপারীপাড়া, পণ্যপাড়া, এই 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 এলাকা এবং শহরের অন্যান্য কাকলি, অন্যান্য অঞ্চলে তাদেরকে আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখতে সক্ষম হয়েছি। এই রেসিস্টেন্স তখন এতটুকু যোগ্যতা অর্জন করেছে, প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে সে সিক্রেটলি রাখতে পেরেছে। মাইন্ড ইউ, এখানে সবচেয়ে বড় কথা যে একজন ধরা পড়লে কিন্তু আপনার এই অপারেশন আর আপনি করতে পারছেন। একটি লিম্পেড মাইন ধরা পড়লে এই অপারেশন করতে পারছেন। এই লিম্পেড মাইনগুলো, যেটা বদ্দারও বাড়ি বলে, জালাল সাহেবদের বাড়ি, এই এলাকার পশ্চাদের পায়খানা সমৃদ্ধ একটি ছিল, ডোবা ছিল। এই ডোবার মধ্যে দিয়ে লোকাল রেসিস্টেন্সের লোকজন এগুলোকে, আমরা জানতামও না যে এটা কি হইতে পারে, খালি কচ্ছপের মতো এত বড় একটা জিনিস, এগুলোকে আমরা সংরক্ষণ করি। সুতরাং লোকাল রেসিস্টেন্স তখন এইগুলোকে সংরক্ষণ করার ক্ষমতা অর্জন করেছে। 60 জন যোদ্ধাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করেছে। এর মধ্যে শুনলাম যিনি আমাদের সাথে দেখা করেছেন তার নাম চৌধুরী, আমরা আর কিছু জানি না হুইজি। এই চৌধুরী সাহেব বললেন যে আমি একটু কর্ণফুলী নদী দেখতে চাই। উনি বললেন যে আমাকে পোর্টের কোনো ম্যাপ থাকলে দেন। উনি যা যা বলছেন আমরা নিঃসংকোচে সেই সহযোগিতা করে যাচ্ছি। 14ই
আগস্ট রাত্রে এই চৌধুরী সাহেব আসলেন, আমার সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে, কন্টিনিউয়াসলি একসাথে থাকি। তিনি বললেন যে আমার লোকজনকে ওই পারে নিয়ে যেতে হবে। আমার লোকজনকে মানে আজকেই কেন নিয়ে যেতে হবে, আপনি এটা কি জন্য আনছেন, এটা দিয়ে কি হয় আপনি লক্ষ্য করেন। আমি কিন্তু অ্যাবসলিউটলি ইনোসেন্ট, আই ডোন্ট নো। আমি এটা বুঝছি যে এটা মুক্তিযুদ্ধে ব্যবহৃত হবে, আমাকে উনি কোনো ধারণা দেননি। উনার 60 জন লোক কি করবে তাও আমি জানি না। উনি জাস্ট বলছেন যে আমাকে কিন্তু কালকে পার করে দিতেই হবে। এইখানে আমি একটা কথা বলে রাখি, ইভেন এটা বাংলাদেশ আর্মিতে পড়ানো উচিত। ইট ইজ এ নাইটমেয়ার। আমরা শহরের যেই অঞ্চলে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছি, এই অস্ত্রগুলোকে আপনাকে কর্ণফুলী নদী অতিক্রম করে তার বিপরীত পারে নিয়ে যেতে হবে। তখন কিন্তু শহর সম্পূর্ণরূপে পাকিস্তানিদের করায়। শহরের প্রত্যেকটা মোড়ে পাকিস্তানি পাহারা আছে। সো বেসিক্যালি ইট ইজ এ নাইটমেয়ার হাউ ইউ উইল ক্রস। আপনি অস্ত্রগুলো ক্রস করেন, তখন তো চেক হচ্ছেই প্রত্যেক জায়গায় চেক হচ্ছে। এবং এটা এই রেসিস্টেন্সের, লোকাল রেসিস্টেন্সের, ওই যে বলছি মিন্ডি, বারেক, আবু, আরও অনেকে ছিল, প্রত্যেকটার নাম স্মৃতি থেকে এই আমাদের লোকাল রেসিস্টেন্সের আবু তালেব, এই আবু তালেবে নদীর ওই পারের জায়গাটা জোগাড় করে দিয়েছিল, যেটাকে আমরা কাল্লোর খামার বলি। এই কোনোভাবে তার সাথে ব্যবসায়িক যোগাযোগ হচ্ছিল ওই জায়গাটা। সে এইটার পরিপ্রেক্ষিতে আমরা লোকাল রেসিস্টেন্স আমরা বসিছি। আমরা এটা ক্রস করাবো কিভাবে? বাই দ্যাট টাইম তো এটা বুঝতেছি এটা অস্ত্র, এটা ধরা পড়লে সাথে সাথে গুলি করবে। এবং তখনই আমি কোনো কৃতিত্ব নিতে চাই না, আমার মাথায় এসছিল তখন যে হ্যাঁ আমরা ওই পারে বরযাত্রী যাব, আনোয়ারাতে বিয়ে করতে যাব। আমার খালতো ভাইয়ের বাড়িতে যিনি হাউস টিউটার ছিলেন তার বাড়ি এখানে। এই ওদের বাড়িতে ঘুরে করতে একটা ফর্সা ছেলে, বেশ সুন্দর, আমি তার নামও ভুলে গেছি। মানে লোকাল রেসিস্টেন্সের সে কেউ না, মানে বাট সে আস্তে আস্তে যুক্ত হচ্ছে। আমি তারা ডাকলাম, আমি এদিকে আসো। সে আসছে, আমি বললাম তোমার বিয়ে হবে। সে হাইসে দিছে, তোমার বিয়ে হবে, তুমি আনোয়ারাতে বিয়ে করতে যাবা। তো সে বলে বন্ধা কে হইতে রেখে না, তুমি আনোয়ারাত বিয়ে করতে যাবা, তোমার লাই ফাগরি মাগরি একদম পাঠায়। বলে আনোয়ারাত বিয়ে করতে যাবে। হ্যাঁ হইতে ওই যে মানুষ এসে দেয় 60 জন, আর সেইটা সে করেছে, সে মানুষগুলোকে দেখেছে, ওই মানুষ 60 জন এসে। এবং সে আমার এখন মনে হচ্ছে সে ওই লিম্পেড মাইনেও মাথায় ক্যারি করেছিল। আর ওই যে জিনিসপত্র এসে ইউনো ওই পারে পৌঁছাইতে হবে। তার ফার্স্ট রিয়েকশন কথা একটু ফসাপ করি আয়, কিন্তু তাকে আর আমরা ওই বাড়ি থেকে বেরোতে দিই নাই। সে বুঝছে যে তাকে আমি বেরোতে দিচ্ছি না, সে প্রস্রাব করে সেখানে বসে থাকলো। সেই অসম সাহসী মুক্তিযোদ্ধাকে আই স্যালুট হিম, আর একটি শব্দ বলে নেই। সে বলছে ঠিক আছে আমি যাব। তার জন্য পাগড়ি টাগড়ি এগুলো সব আজকাল নিয়ে আসা হলো। অজস্র বৃষ্টি হচ্ছিল মাহবুব সাহেব, অজস্র। অ্যান্ড দ্যাট ওয়াজ ব্লেসিং ফ্রম আল্লাহ। ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। এইটার মধ্যে আমরা জানেন চাটগাঁয়েরা গ্রামে বিয়ে করতে গেলে তখন মাইন নিয়ে যাইত। সুতরাং এটার মধ্যে মিষ্টির পাতিলের নিচে লিম্পেট মাইন, জিলাপি এটার নিচে লিম্পেট মাইন। সুতরাং এভরি লিম্পেট মাইন কভার্ড বাই সাম বিয়ের সরঞ্জাম, এইভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। এইটা যখন রিভার ক্রসিংয়ে আমরা আসছি, অন্যান্য জায়গায় আমরা কোনো বাধা পাই নাই। আমরা যখন রিভার ক্রসিংয়ে এসছি তখন মজার ব্যাপারটা হলো রিভার ক্রসিংয়েও কিন্তু আপনি আটকে যেতে পারেন, শুধুমাত্র সে একটা যদি চেক করে। অ্যাজ বিকজ ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। ওই সারা টঙ্কের মধ্যে ছিল, টঙ্ক থেকে চিৎকার করছে ক্যা হ্যায় খবরদার ক্যা হ্যায়। তো আমাদের দিক থেকে উত্তর হলো মানে এই যে ওই যে বিয়ের মানে নওশা, যেটা আমরা খানসাব আমরা বিয়েতে যাইতেছি, ওই সাম্পানি উঠবে আর কি, বিয়েতে যাইতেছি। ওরা অশ্লীল মন্তব্য করলো ওখান থেকে, মানে মজা বানাও, যাও 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 মজা বানাও, আঙ্গুল দিয়েই দেখাইলো মজা বানাও। এবং আস্তে আস্তে ওই 60 জন মধ্যে এই 20 জন পৌঁছতে পারে নাই।
40 জন পোস্ট ছিল, সেই 40 জন আস্তে আস্তে কিন্তু ওই ইয়েতে উঠতে থাকে, সেই 40 জন আস্তে আস্তে সাম্পানে উঠতে থাকে। এবং আপনাকে বলি, আমি ওদেরকে বিদায় দিই, আমি তখন পারে দাঁড়ানো, এবং ওই যে জালাল সাহেবদের যিনি আছেন, হি ইজ লিডিং দেন, মানে সে আনোয়ারায় নিয়ে যাচ্ছে তাদেরকে, তারা উঠতেছে, এবং আমরা কমান্ডোদেরকে ব্রিফ করছি যে এমন কোনো আচরণ করেন না যে সামান্য সন্দেহ হয় তাহলে কিন্তু গুলি করবে তারা। সুতরাং আমি সাম্পানে বসি নাই, বাট আমি পার থেকে তাদেরকে বিদায় জানিয়ে ফিরে যাচ্ছি যখন, আই কুড ফিল যে 60টা লোক পাথরের, 40টা লোক পাথরের মূর্তির মতো ফ্রিজ হয়ে তারা এগিয়ে যাচ্ছে। এনি মোমেন্ট এ বুলেট ক্যান টাচ দেন, এনি মোমেন্ট এ বুলেট ক্যান টাচ দেন। ওই সাম্পানের সে ঐতিহাসিক আওয়াজ, ক্যাঁকারো ক্যাক করে সাম্পানগুলো দূরে সরে যাচ্ছে। যখন দৃষ্টিসীমার বাইরে চলে গেল, আমার আই হ্যাড এ বিগ সাই অফ রিলিফ। আমি যখন বাড়িতে ফিরে আসলাম তখন দেখলাম চৌধুরী সাহেব উপস্থিত, বলে আমার লোকজন ওখানে পড়ছে। আমি যাদেরকে দিয়ে আপনার লোকজনকে পাঠাইছি একদম নিশ্চিতভাবে পৌঁছবে এবং সে খবর পাঠাবে, তার সাথে আরেকজন গেছে। আরও 2-3 ঘন্টা পরে সে ফিরে এসে বলল যে আমাদের সমস্ত লোক কাল্লোর খামারে ঢুকে গেছে। বিকেলের দিকে, বিকেল সন্ধ্যা, চৌধুরী বলল আমাকে একটু ক্রস করিয়ে দেন, ওরা যেখানে গেছে আমার সেখানে যেতে হবে। এই প্রথমবারের মতো এই চৌধুরী সাহেব আমাকে বলল যে দেখেন, আমার নাম চৌধুরী, AW চৌধুরী, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি দিলু রোড চিনেন? আমি চিনব না কেন, বিশ্ববিদ্যালয়ের কাছে। যদি ভাই আমি ফিরে না আসি তাহলে আপনি 23 বা 25 দিলু রোড একটা বললো, এইটা যাবেন, টোকা দেবেন, যাকেই দেখবেন তাকে বলবেন আমি চৌধুরী, আমি ফ্রান্স থেকে এসছিলাম, আমি বাড়ি পর্যন্ত আসতে পারিনি, এটা বললেই হবে। আর আরে ভাই আপনাকে আমি কি দেব, আমি যাচ্ছি, ধরেন আপনি আমার আন্ডারওয়্যারটা দেন। সে সম্পূর্ণ ল্যাংটা হয়ে তার আন্ডারওয়্যারটা আমাকে দিয়ে দিল। আমার এখনো মনে আছে এটা আমাদের দেশের আন্ডারওয়্যার না, তাই ওই প্রথম দেখলাম ওই যে ল্যাঙ্গটের মতো আন্ডারওয়্যার। আমরা তো আর অত দামি আন্ডারওয়্যার পরতাম না, তা আমি আমার ল্যাংটা হয়ে আমার নিজেরটা খুলে ওনারা দিলাম যে এটা পরেন। আর ভাই আপনারা কি দেবো, আমার পাটার ক্যানভাসের জুতা ছিল, আমি এই জুতাটা ওনাকে দিলাম যে আমার তরফ থেকে এই জুতাটা আপনি নিয়ে যান, এটা নিয়ে যান। ওনার আন্ডারওয়্যারটা আমি পরলাম, পরার পরে উনি বললেন শুনেন, আমরা ওই পারে থেকে, যেটা আগেও সে আলোচনা করেছে, ওই পার থেকে তার লোকগুলোকে আরো দূরে সরিয়ে নিয়ে যেতে হবে কাজের পরে, বারবার বলতেছে কাজের পরে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে। বাই দ্যাট টাইম, বাই কন্ট্যাক্টিং দ্য রেসিস্টেন্স অফ দ্যাট এরিয়া, আমরা গৈরলা এলাকায় তাদের জন্য আশ্রয়স্থল তৈরি করেছি। এবং বাকিটা তো বাংলাদেশের ইতিহাস, যে 15ই আগস্ট মধ্যরাতের পর বাংলাদেশের নৌ কমান্ডোরা এই AW চৌধুরীর নেতৃত্বে, যিনি বীর উত্তম বীর বিক্রম, ডাবল ডেকোরেটেড সোলজার, এই অকুতভয় যোদ্ধারা তারা চট্টগ্রাম বন্দরে একের পর এক জাহাজ ডুবিয়ে দেয়। আপনাকে শুধু বলতে পারি যে এক একটা লিম্পেড মাইনের আওয়াজ এমন হচ্ছিল, আমার বৃদ্ধ দাদি হাজিপাড়ায় খাট থেকে পড়ে গিয়া সবাই ডাকতেছে যে কিয়ামত শুরু হয়ে গেছে, মানে বাড়ির লোকজন এক জায়গায় থাকো, কিয়ামত শুরু হয়ে গেছে। সুতরাং একের পর এক ফাটতেছিল এবং এটা নরম, এবং পাকিস্তানিরা এবড়ো গুলি চালাচ্ছিল, এবং এই রেসিস্টেন্সের লোকরাই তার লোকাল, মানে যেটাকে কভারিং ফায়ার বলেন, সেটাতে ব্যস্ত, ফায়ার করতে হয়নি। এই কভারিং ফায়ারে তারা অবস্থান নিয়ে এই কমান্ডোদের প্রত্যেককে কালেক্ট করে, একজন কমান্ডো ভেসে গেছিল, তাকে পরে কালেক্ট করা হয়েছে স্রোতের টানে। এই কমান্ডোদেরকে নিয়ে ক্রমাগত দৌড়ে গৈরালা এলাকা পর্যন্ত গিয়ে নির্ধারিত শেল্টারগুলোতে তারা অবস্থান নিয়েছে, এবং 2-3 করে তাদেরকে আমরা সীমান্তর ওইভাবে পার করে নিয়েছি। আজকে আমি দুটো জিনিস বলতে চাই, কমান্ডোরা দে ওয়ার ট্রেন, বাট আপনাকে এটা বলতে চাই, এই জাতির স্মরণ রাখা উচিত, কর্ণফুলীর মতো খরস্রোতা নদী, তাকে সাঁতরে আসতে হয়েছে, সামনে মৃত্যু,
জাহাজের কাছে এসে তাকে এক নিঃশ্বাসে ডুবে 6 ফিট নিচে চলে যেতে হয়েছে। কমান্ডো নাইফ বের করে জাহাজের ইয়েকে স্ক্র্যাপ করতে হয়েছে, সেখানে লিম্পেড মাইন ফিট করতে হয়েছে, ফিট করে আবার নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে আসতে হয়েছে, তারপরে সে উল্টা সাঁতারে কর্ণফুলী নদী পার হতে হয়েছে। আজকের তরুণদেরকে আমি বলবো, মজা করার জন্য এই প্র্যাকটিস করেন, কর্ণফুলী নদী এক সাঁতারে পার হন এবং বিশ্রাম না নিয়ে আরেক সাঁতারে কর্ণফুলী নদী ফিরে যান। ইউর ফোর ফাদার্স হ্যাজ ডিড ইট। মুক্তিযোদ্ধারা এটা করেছে, এটা স্মরণে রাখা উচিত। এবং একইভাবে আমি কোনো স্বীকৃতি চাই না, বাট আমার সাথে লোকাল রেসিস্ট্যান্সে যারা ছিল, সেই অকুতভয় যোদ্ধা মেন্ডি, বারেক, যারা এই ইনাদেরকে নিয়ে গেছে, আরো অনেকের নাম, হারিস, জালাল, আলাউদ্দিন, সালাউদ্দিন, আবু কাকলির যিনি ছিলেন, এরা সবাই, এরা কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এদের পরিবার পরিজন কিন্তু বিপদে ছিল। এরা পরিবার পরিজন এখানে সে ধরা মানে কিন্তু তার পরিবারের সমস্ত মহিলারা রেপ হবে, তার পরিবার উচ্ছন্নে যাবে। সেই সাহসিকতা এরা প্রদর্শন করেছে এবং সেই 15ই আগস্টের বিশাল ঘটনা, মুক্তিযুদ্ধের পতন দিককার একটি সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এবং মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি তো এটা এখনো সিঙ্গেল বিগেস্ট মিলিটারি অপারেশন উইদাউট এনি লস। এর পরবর্তীকালে আমরা বিএলএফ এর ডাক্তার মাহফুজুর রহমান, আবদুল্লাহ আল হারুন, অনেক পরবর্তীকালে শাহজাহান খান, ইমরান এবং এফএফ কমান্ডারদেরকেও আমরা আসতে দেখি, সিএনসি স্পেশাল, জাহাঙ্গীর শাহবাজ। এখানে কিন্তু একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হলো যে চট্টগ্রাম শহরে কিন্তু আমরা এই টোটাল জিনিসটাকে কিন্তু একটা সিস্টেমে আমরা নিয়ে আসতে সক্ষম হই। এখানে এফএফ বিএলএফ একটু মার্জার হয়ে গেছে। এই মার্জার হয়ে চট্টগ্রাম শহরে একের পর এক অপারেশন হয়েছে। আমাদের বুদ্ধিতেই তখন আমরা একটা সামরিক কমান্ডের মতো করে যারা ট্রেন, তারা সামরিক অপারেশনটা নিয়ে ভাবতো। আমরা যারা সমস্ত বেইসটাকে দাঁড় করিয়েছি, আমরা তাদেরকে বেইজের সমস্যায় কোনোদিন ফেলিনি। তাদের চলাচল, তাদের আক্রমণ করার জন্য অবস্থান গ্রহণ, তাদের নিরাপত্তা, সেগুলো সুচারুরূপে আমরা করেছি। এই শহরটার মুক্তিযুদ্ধ অনেকের জন্য লেখাপড়ার বিষয়, অনেকের জন্য গবেষণার বিষয় হতে পারে। 15ই ডিসেম্বর রাত্রে আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। সেটা ডাক্তার মাহফুজের গ্রুপের সাথে একটা মৌলভী সৈয়দের একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এটা জানার পরে অত্যন্ত দ্রুত গতিতে আমি, জালাল, আমরা যখন মৌলভী সৈয়দের ওখানে উপস্থিত হই, তখন দেখছি যে 60-70 জন মুক্তিযোদ্ধা আর্মড অবস্থায় অবস্থান করছে এবং প্রচণ্ড উত্তেজনা। তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তখন মৌলভী সাহেব, তোমারে খুঁজতাম আসিলাম, এখন আর কোনো সাথ দিতাম না, উড়ে ফেললাম, এগুলো এই সমস্ত কথাবার্তা। তো সেইখানে আমার এখনো মনে আছে, আমি মৌলভী সৈয়দকে বললাম যে এটার নাম কি, আপনি উড়ে ফেলেন না, আপনি এইখানে অবস্থান নেন, আমি ডাক্তার মাহফুজরা যেখানে আছে ওইখানে আমি যাচ্ছি, অদারিতে তোরা মারি ফেলিব, তোমার মারি ফেলবি, এদের কোনো বিশ্বাস নেই। আমি যে যেই হোক আমি যাই, আমি যদি মাইরে ফেলে তখন যা করার করবেন, এখন তো এই যেতে হবে, যাই কথা বলতে হবে, একটা ইনফরমেশনের ভিত্তিতে কোনো দৌড়াদৌড়ি করা যায় না। আমি জালাল সাহেবকে নিয়ে বেশ একটা বিলের মতো জায়গা আছে, ওইটা অতিক্রম করে ডাক্তার মাহফুজের গ্রুপের এরিয়াতে যখন ঢুকলাম, তখন দেখলাম আমারই অতি পরিচিত সবাই আমার দিকে অস্ত্র ধারণ করে, অস্ত্রটা আমার দিকে উঁচিয়ে রাখছে। তো আমি বললাম যে আমাকে ডাক্তার মাহফুজের কাছে নিয়ে যাও। ডাক্তার মাহফুজের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার মাহফুজের কতটুকু মনে আছে, অত আগের ঘটনা মনে নাই, নিশ্চয়ই মনে থাকবে। আমার জীবনের সবচেয়ে ভালো বক্তৃতা আমি সেদিন করি। আমার হাতে একটা রিভলভার ছিল, আমি রিভলভারটা রেখে দিয়ে বললাম, নাও আই এম অ্যাবসলিউটলি আনআর্মড। এবং আমার জীবনের বোধহয় সর্বশ্রেষ্ঠ বক্তৃতা। তার কারণ হলো মৃত্যু ভয় থেকে মানুষ ভালো বক্তৃতা হয়তো করতে পারে, আমি বক্তৃতা করলাম, আই কুড স্পেসিফাই। এবং ডাক্তার মাহফুজুর গ্রুপকে বললাম, আপনারা এখান থেকে এতটুকু পর্যন্ত পজিশন নেবেন, ওরা এই এলাকা ক্রস করবে না, মাঝামাঝি জায়গায় আমরা আসি। আজকে খুব তারস্বরে বলতে পারি, এই
ডাক্তার মাহফুজ এবং মৌলভী সৈয়দ, এই দুজন বড় মুক্তিযোদ্ধার এই মিসইনফরমেশন সেদিন একটি রক্তক্ষয়ী অবস্থান তৈরি করে দিতে পারত। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি আমি সেটাকে অ্যাভয়েড করাতে, আমার মনে হয় আমার কাজিন জালাল সাহেবও আমার সাথে ছিলেন, আমার যতটুকু মনে হয় আমার সেটা যে অ্যাভয়েড করাতে পেরেছি, এটা আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা হিসাবে আমি সারা জীবন মনে রাখব। যেটা বলছি সেটা হলো, আমরা 16 তারিখ সকালে ডাক্তার মাহফুজের গ্রুপ এবং আমাদের গ্রুপ, মানে গ্রুপ অর্থে বলছে মানে দুইটা অংশ, আমরা এনকাউন্টার করতে থাকি যে পাকিস্তানিরা পালাচ্ছে, মানে দৌড়ে দৌড়ে পালাচ্ছে এর অবস্থা। এবং তখন দেখা গেল যে যোগাযোগ না হলেও ডাক্তার মাহফুজের গ্রুপ এবং আমরা পাকিস্তানিদের যা করা দরকার, দোনো গ্রুপ একই সাথে কিন্তু একই রকম ঘটনা ঘটাচ্ছিল। পাকিস্তানিদের সাথে যে আচরণ করা দরকার আমরা তাই সেই মুহূর্তে আচরণ করেছি। ওই অ্যাম্বুশ থেকে 16 তারিখ উঠে আমরা রেডিও স্টেশনে চলে যাই। রেডিও স্টেশনের ঘোষণা যখন দিচ্ছি তখন ইন্ডিয়ান ফোর্স কিন্তু সীতাকুণ্ডু ক্রস করে চলে এসছে। ওনারা ওইখানে এই ঘোষণাটা শুনছেন। এই ঘোষণাটা শোনার পরে ইন্ডিয়ান ফোর্সের কথা ছিল কমান্ডারদের, হু আর দিস বাস্টার্ডস ইন চিটাগং সিটি, উই বোম দেম। তখন সাবের আহমদ আসগরি নামগুলো শোনার পরে বলছে, না 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 না, এরা জেনুইন মুক্তিযোদ্ধা, এখানে বোম করার কোনো দরকার নেই। ইন্ডিয়ান আর্মি 17-তে ঢুকেছে, আমরা কিন্তু এই ঘোষণা 16-তে। সেদিন সেখানে ছিলেন ইঞ্জিনিয়ার আফসার ডাক্তার মাহফুজ ছিলেন, হারিস সাহেব ছিলেন, জালাল সাহেব ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হারুন ছিলেন। আমরা তো কেউ কোনোদিন বোধহয় দাবি করি নাই যে আমরা একটা বিশাল কাজ করেছি। তার কারণ রেডিও স্টেশনটা আমাদের সামনে পড়েছে, আমরা রেডিও স্টেশনের সুযোগ গ্রহণ করেছি। আরেক মুক্তিযুদ্ধের সামনে বর্ডার আউটপোস্ট পড়েছে, তিনি সেটা দখল করেছেন। কারো থানা সামনে পড়েছেন, তিনি সেটা দখল করেছেন। কারো সামনে একটা ফাঁড়ি ছিল, তিনি সেটা দখল করেছেন। এটাই যুদ্ধের নিয়ম। সুতরাং আমার এলাকায় আমার সামনে রেডিও স্টেশন পড়েছে, এই কারণে জাতির আমাকে আলাদাভাবে সম্মান দিতে হবে, এই ব্যাপারটি সত্য। পরিশেষে বলবো, যেই মহাপবিত্র এলাকায় স্বাধীনতার অমরবাণী ঘোষিত হয়েছে, সেই এলাকাটিতে একটি পরিপূর্ণ মুক্তিযোদ্ধা মিউজিয়াম, মুক্তিযোদ্ধা রিসার্চ সেন্টার, মুক্তিযুদ্ধ রিসার্চ সেন্টার, বঙ্গবন্ধু মুজিবের 50 ফিট উঁচু আবক্ষ মূর্তি, স্বাধীনতার ঘোষণা গ্রেনাইডের উপর ব্রোঞ্জে লেখা স্বাধীনতার ঘোষণা, 7ই মার্চের খোদাই করা ঘোষণা, এবং সেই বিশাল চত্বর যাতে মুক্তিযুদ্ধের বিশালতা ব্যাপকতা মানুষকে স্মরণ করিয়ে দেয়, এমনভাবে সেই এলাকাটাকে গড়ে তুলতে হবে। এবং চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি দাবি করছি, ওই এলাকার নামকরণ করা হোক ফ্রিডম স্কোয়ার কিংবা স্বাধীনতা চত্বর। আপনাকে ধন্যবাদ।